নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। আর আজকের এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই আপনাদের প্রত্যেকের সুভাষদার কাছ থেকে একরাশ প্রত্যাশা। তার কারণ দীর্ঘ 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা যার ঝুলিতে, তার কাছে যখন আপনার ছকটা পড়ে সেই ভাইব্রেশন অবশ্যই আপনারাও পান। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মৃগশিরা নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্র আজকের এই শনিবারের অনুষ্ঠান, এই সপ্তাহ শনিবারটা খুব গুরুত্বপূর্ণ, নেক্সট উইকটা আরও গুরুত্বপূর্ণ। 1 by 1 আসবো। আগামীকাল রোববারের একটা ভাইটাল অনুষ্ঠান আছে, সেখানে আপনাদের যতটা পারবো ইনফরমেশান দেব। এই শনিবারের অনুষ্ঠানে, এই অনুষ্ঠান শুরুর আগে অফ দ্য টাকা একটা অন্য কথা হচ্ছিল। শনি মানুষকে অ্যাকসেপ্ট করতে পারে না, মানুষ শনিকে অ্যাকসেপ্ট করতে পারে না। এই যতক্ষণ না মানুষ কিছু অ্যাকসেপ্ট করতে না পারবে, শনি অ্যাকসেপ্ট করতে দেয় না, আর মানুষ শনিকে অ্যাকসেপ্ট করতে পারে না। তো যতক্ষণ না হচ্ছে, অ্যাকসেপ্ট না হলে সেটা রিলিজ হয় না বডি থেকে, ডিলিট হয় না। সেই ইরিটেশন বলুন, সেটাকে আপনি কিছুই বলুন, মানে নেগেটিভিটি বলুন, আপনি অজান্তেই আপনি নেগেটিভিটিটাকে আর্ন করবেন, অজান্তেই করবেন, বুঝতে পেরেও করবেন। তখন আবার দেখবেন একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে ফেলে, সেখান থেকে বেরোবার জন্য আরেকটা মিথ্যে বলে। মানে আপনি মিথ্যের জাল বলুন, ঋণও যখন মানুষ করে আরেকটা জায়গা থেকে ঋণ নিয়ে ওটা চোকায়, ঋণের জাল বলুন, মিথ্যের জাল বলুন, শনির জাল বলুন, যেখানেই হোক না কেন আপনি সেইভাবে আটকে পড়বেন, অদ্ভুতভাবে আটকে পড়বেন। আপনি নিজে জানুন না জানুন কিভাবে আপনি আটকে পড়বেন, মানে সেটা আপনি নিজে কিছুতেই সেখান থেকে বেরোতে পারবেন না। আজকে শনিবারের অনুষ্ঠান, ঠিক অনুষ্ঠানটা শুরুর কয়েক সেকেন্ড আগে এই কথাটা বলছিলাম, অ্যাকসেপ্ট করা ডিফিকাল্ট। এনি টাইপের সিচুয়েশন আপনার সামনে আসতে পারে, মানুষ মরে যেতে পারে, তার প্রিয়জনকে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, তার কাজ, তার শ্রাদ্ধ শান্তির কাজ ঠিক করে করতে হয়, তার আত্মার শান্তির জন্যে প্রে করতে হয়, এবং তার যদি পরবর্তী জীবন এবং তার জন্য যা আমাদের সমাজে রীতি রেওয়াজ, সেগুলোকেও আমাদের ঠিকঠাক করতে হয়। শোকে বস্তু সেটা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সের মধ্যেই পড়ছে 1 নম্বর। 2 হচ্ছে যে আজকে আলোচনা সব থেকে জ্যোতিষ গ্রহে যার সাথে শনির সব থেকে বেশি বিরোধ রয়েছে, সে হচ্ছে মঙ্গল। আর মঙ্গলের প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র একটা লং হিস্ট্রি আছে। ঋষিমুনি রেগে গেছিল, রাগে তিনি যখন প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে পড়ে, তার শরীরে একটা শিরা ফেটে যায়, সেখান থেকে একটা রক্তের কণা মাটিতে পড়ে, সেখান থেকে তার নাম হয় মৃগশিরা নক্ষত্র। কথিত আছে এটা। আমার আলোচনা কথিত নিয়ে নয়, আমার আলোচনা আপনার ছকে মৃগশিরা নক্ষত্রের প্রভাব নিয়ে। যদি আপনার মৃগশিরা নক্ষত্র হয় বৃষ কিংবা মিথুন, দেখুন এই নিচে ক্যাপশনে যাচ্ছে বৃষ কিংবা বিষ হলে কি, মিথুন হলে কি। মঙ্গলের নক্ষত্র, মঙ্গল অত্যন্ত ভালো প্ল্যানেটের মধ্যে মানা হয়, মঙ্গল লেবোরিয়াস প্ল্যানেটের মধ্যে মানা হয়। মঙ্গল খুব কার্যকরী একটা গ্রহ, যে কিনা সারা জীবন একটা মানুষকে কম বেশি তাকে দিতে থাকে, কিন্তু দশাটা খুব ছোট দশা। রবির পরেই মঙ্গল, কেতু, মঙ্গল, রবি এগুলো অল আর ছোট দশা। চন্দ্রের দশা 10 বছর ছোটোর মধ্যেই পড়ে, বাকি সব বড়। মঙ্গল যদি আপনার ছকে খারাপ থাকে, আপনার কর্মক্ষমতাকেই অর্ধেক করে দেবে। শনি থাকলে কর্মক্ষমতা থাকে, কাজ করতে দেয় না, নেগেটিভিটির মধ্যে জড়িয়ে পড়ে, আপনি শনির নেগেটিভিটি আর্ন করতে পারবেন। মঙ্গল যদি দুর্বল, মঙ্গল কিন্তু দুর্বল মিথুনে এসে, আমার রাশি মিথুন রাশি, মঙ্গল মিথুনে এসে দুর্বল, মঙ্গল বৃষতে বেশ শক্তিশালী অবস্থান ধারণ করে। এটা গেল নক্ষত্রগত ব্যাপার। এবার আরেকটা জিনিস দেখতে হবে, আপনার ছকে মঙ্গলটা কোথায় বসে আছে। মঙ্গল যদি আপনার ছকে কর্কটে এসে বসে থাকে, নক্ষত্র কিছুই হোক, ধরুন আপনার নক্ষত্র মঙ্গলের না সাথী নক্ষত্র, ধরে নিচ্ছে আপনার আদ্রা নক্ষত্র মিথুন রাশি, কিন্তু মঙ্গলটা বসে রয়েছে কর্কটে, তো জলের ওপরে আগুন বসে গিয়ে আগুনটা ড্যামেজ হয়ে গেল। আবার আগুনটা দেখবেন, আগুন যখন ওঠে, কেন বললাম, আচ্ছা আপনারা বলতেই পারেন মঙ্গল বৃষতে স্ট্রং, মিথুনে উইক। হোয়াট কি ভাই, বলে দিচ্ছি। আগুন যখন জ্বলে, ধীরে ধীরে জ্বলে, আগুন যখন প্রচণ্ড জ্বলে, তীব্র থেকে তীব্রতর হয়, তারপর অটোমেটিক সিস্টেমে নেমে আসে। তো জ্বলছে কোথায়? বৃষতে, নেমে আসছে মিথুনে। একটা ফোন আছে, ফোনটা নিই।
কি করবেন? মঙ্গল যদি উইক হয় কিংবা আপনার নক্ষত্র যদি মৃগশিরাই হয়, তাহলে তো আপনার জন্য এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনতেই হবে আমার কথা। আচ্ছা, শুনি আগে ফোনে কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাইছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে পলি ব্যানার্জি বলছি। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, ওই যে 6 নভেম্বর 1990। 6-11-90, তাই তো? 1990, 6 নভেম্বর 1990। হয়ে গেছে দিদি। 6 তারিখ তো, নভেম্বরের 6 তারিখ। 6-11-90, হ্যাঁ। টাইম বলুন, টাইমটা বলুন। টাইমটা সকাল 6টা 37 মিনিট। আর কোথায় জন্ম? তাই কলকাতা। 6টা কত বললো? 37। 6টার ভুলভাল করছি আমি। 6:37 সকালে কলকাতা। কলকাতা আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, কলকাতা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড একই হয়। তো অনেক সময় অনেকে জায়গা একটু ভুল বলে, কিংবা ধরুন বেহালায় জন্ম, তার ঠাকুরপুকুর হয়ে যাচ্ছে, কিংবা ধরুন গড়িয়া হয়ে যাচ্ছে, সেখানে কিছু ডিফারেন্সিয়েট কিছু হয় না। অনেকে ভাবে হয়তো হয়। ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডের ওপর তো হরোস্কোপটা তৈরি করি, তো ওখানে ওটার জন্য কোনো একটা ফারাক হয় না। আপনার ছেলের ছকটা আমি টিভিতে ফেলছি। আমি এইমাত্র বলছিলাম, আলোচনা করছিলাম মঙ্গলকে নিয়ে। আপনার ছেলের হরোস্কোপে মঙ্গল এখানে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? এখানে দেখুন, বৃষতে বসে রয়েছে। আচ্ছা, বৃষতে যে বসে রয়েছে, বৃষ হাউসটা কার? 7th হাউস, বিবাহ হাউস। বৃষতে বসে যে 7ম হাউসে, মানে মাঙ্গলিক ছক এক কথায়, দ্বিতীয় কোনো কথা নেই। কিন্তু এর যে মানে আপনার ছেলের যে নক্ষত্রটা, যেহেতু রাশিটা মিথুন রাশি আর মৃগশিরা নক্ষত্র, হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখুন, আমি ফোনটা ঢুকলো, এটাও ফেলছি টিভিতে, এটা হ্যাঁ দেখুন আপনারা, মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি। ছেলের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে দিতে পারবে না। আপনি লাইনে আছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আপনার ছেলের বিয়ে দিতে পারবেন না। কেন? মঙ্গল হচ্ছে বিবাহকারক গ্রহ। মঙ্গল হচ্ছে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গল হচ্ছে বিবাহকারক গ্রহ। মঙ্গল বসে রয়েছে লগ্ন থেকে 7মে, নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আমি এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, যাদের নক্ষত্র মৃগশিরা তাদের জন্য এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে শুনতেই হবে আমার কথা। আপনি যদি আমার আগে যদি 50টা জ্যোতিষীকেও দেখান, আপনার এইভাবে এই অঙ্ক মিলবে না। আপনি যাকে পারুন তাকে দেখান, আমি যেভাবে বলছি, একটা অক্ষরও তার বাইরে যাবে না। ছেলের বিয়ে হতে চাইবে না। ছেলের এখন বয়স হচ্ছে 36, রাইট? 36। নভেম্বর আসলে 36। আরে বাবা, আমি একটা ওভারঅল বলছি, তুমি নভেম্বর টু নভেম্বর বলছো, আমি 90 থেকে 96 মানে 2026 বলছি, মানে ওভারঅল আর মান্থ ওয়াইজ। আমি ও তো 36 37 পার হয়ে যাবে। এই 4 মাস ও 5 মাস হিসেবে দাঁড়াবে না। নভেম্বর আসতে অ্যানাদার লেফট হচ্ছে 4 মান্থ। কিন্তু মৃগশিরা নক্ষত্রের যদি একে সাপোর্ট দেওয়া না যায়, আগামী 2 বছর চলে যাবে, ছেলের বয়স 37 ঊর্ধ্ব হয়ে যাবে, বিয়ে দিতে পারবে না। ওটা কোনো উত্তর নয়। বিয়ে হবে? বিয়ে হবে। এখন প্রশ্ন হলো, বিয়ে এই 36-এ হবে না 40-এ গিয়ে হবে? বিয়ে হবে। আচ্ছা, আমি এটা বলছি, এটা তো প্রত্যেকটা ওয়ার্ড ইউটিউবে থেকে যাবে। তুমি চাইলে আমার সাথে এই কনভারসেশনটা কালকে আবার ডবল সুভাষ কি বলেছে 200 বার শুনতে পারো আমার সাথে এই কনভারসেশনটা। বিয়ে হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, বিয়ে হবে। এবার প্রশ্ন হচ্ছে কবে হবে। প্রশ্ন হচ্ছে কবে হবে না, শুধু কবে হবে না সুভাষদা, বিয়ে হবে, কবে হবে, কেমন বিবাহিত হবে? জীবন কেমন হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। না, জীবন ওই বিয়েটা শুধু টেকা নয়, বিবাহিত জীবন কেমন হবে, বিয়ের পরে আপনার ছেলে কতটা ভালো থাকবে, এটা হচ্ছে আলটিমেটলি সব বাবা মায়ের প্রশ্ন, যে বিবাহের পরে আমার সন্তান বিবাহিত জীবন নিয়ে কেমন থাকবে। একদম। প্রথম কথা হচ্ছে বিবাহ স্থান ড্যামেজ, প্রথম কথা। আচ্ছা, চুপ করে শোনো, উত্তর দেবে না, যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দেবে। প্রথম কথা হচ্ছে তনুশ্রী যেটা বললো, বিবাহ স্থান ড্যামেজ, রাইট। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার জোটক বিচার না করে বিয়ে দিলে বিয়েই টিকবে না। নাম্বার 2, এই কথাটা আমার যে পয়েন্টগুলো যে নোট করতে হবে। আর এটা না কাটালে
এখন কি হবে, ও হতাশ হয়ে যাবে বিয়ের জন্যে, এরপর আর বিচারের কথা মাথায় থাকবে না, সেই কানামাছি ভো ভো যাকে পারিস তাকে ছো। হবেই তো, তুমি যখন ইরিটেট হয়ে হতাশ, তখন তোমার চয়েসটা কমছে দিনকে দিন, তখন আর তুমি বাছাই করার টাইম থাকবে না। সো তাতে কি হবে, বিয়ের ড্যামেজ হয়ে দুটো বিয়ের যোগ কিন্তু হরোস্কোপে পরিষ্কার। একই লেট ম্যারেজ, তারপরে আবার বলছেন দুটো। হ্যাঁ, হয়নি একটা জ্বালা, হয়ে কোটে গেলে মহা জ্বালা। তো ভাই মাথা, আমি যা বললাম এই পয়েন্টগুলো নোট করে চিন্তা করতে হবে। এনি কোয়েশ্চেন? থাকার কথা নয়। আর এমনি ওর অন্য দিক থেকে অন্য দিক থেকে সন্তুষ্ট, সব ঠিক। আপনি নিজেই তো বলবেন যে আপনার ছেলের এখন 35 প্লাস এজ, আপনার ছেলের কর্মজায়গা কেমন, আপনি নিজেই তো উপলব্ধি করছেন। সুভাষ দা তো সেদিকে একবারের জন্য গেলেন না। আমি কি বললাম? অলরাইট। সুভাষ শাস্ত্রীকে একবারও সেই জায়গায় কোনো আলোকপাত করলেন? কারণ আপনার ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুভাষ দা ভীষণ পিন পয়েন্ট প্রেডিকশন করেন, মানে ছকে যেখানে আপনার প্রশ্ন সুভাষ শাস্ত্রীর চোখ সেদিকেই যায়। আপনার বিয়ে নিয়ে প্রশ্ন, আপনার ছেলের বিবাহিত জীবন নিয়ে সুভাষ শাস্ত্রীর কথা হয়ে গেল শুরুতে। এবার আপনি তো কিছু বলেননি, আপনি এখন বলছেন। তখন তো আপনি কিছু বলেননি যে আপনি কি জানতে চেয়েছেন। সুভাষ দা কিন্তু ক্যারিয়ার নিয়ে একটা কথাও খরচ করলেন না। ঠিক আছে, আপনি বললেন অলরাইট। অলরাইট, সঙ্গে থাকুন। বিবাহ দেওয়ার আগে সুভাষ দা যোগাযোগ কি করবে এটা আপনার সাথে? না, আমি জানতে চাই যে আপনি তো বলেন না আসতে হবে না, ওর চয়েস, আমি না করিনি, ওর চয়েস। আসবে কিনা আমার কাছে, আমি কাউকে যদি আপনি মনে করেন যে আপনার ছেলের বিবাহিত জীবনটাকে আপনি ভালো করতে চান, জায়গাটাকে ঠিক করতে চান, বিবাহটা ত্বরান্বিত করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে আপনি চান্স নিতে পারেন। সুভাষ দা আপনার ক্ষেত্রে চান্স দিতে পারবেন, মানে আসতে পারেন আপনি। কারণ সুভাষ শাস্ত্রী কাউকে আসতেও বলেন না, বরঞ্চ যদি কেউ আসতে চান সুভাষ দা স্ট্রেট বলে দেন না এখন আসবে না, এখন সময় হয়নি। অদ্ভুত লাগে এটা আমার, যে সবাই তো যেখানে ব্যবসায়িক দিকটা একটা দেখেন, কিন্তু সেখানে সুভাষ শাস্ত্রী স্ট্রেট বলে দেন আসতে হবে না। আমি বিশ্বাস করি মন থেকে যে আমি যদি লোককে আসতে বলি তাতে সে আমার কাছে আসবে না, আমার বিশ্বাস। আমি যদি তাকে কিছু দিতে না পারি সে কেন আসবে? আমি হলে তো যেতাম না। আমি হলে আগে ভালো করে দেখতাম, বুঝতাম, চেষ্টা করতাম বুঝতে। অনেকেই বুঝতে পারে না, কিন্তু বুঝতাম, দেখতাম, বোঝার চেষ্টা করতাম, তারপরে যেতাম। পরিষ্কার কথা। আর আমি দ্বিতীয়টাও বিশ্বাস করি যে এত বছর কাজ করার পরে এসে আপনাকে আসবার জন্য কাউকে অনুষ্ঠান করতে হবে, এটা আমার জন্য যথেষ্ট নয়। এটা আমার প্রতি সুবিচার হবে। আপনার প্রত্যেকটা এপিসোড কিন্তু খুব ইনফরমেটিভ, মানে কিছু না কিছু আমরা পাই। মানে আজকের এপিসোড ওই ধরুন, আজকে কিন্তু ওভারঅল মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র যদি তোমার হয়, একটা ওয়ার্ডও তোমার বাইরে যাবে না। তুমি পৃথিবীর যে প্রান্তে বসে থাকো, যেখানে বসে আপনি আমার মোবাইলে দেখুন, যেখানে বসে যখন ইচ্ছা দেখুন, বারবারে দেখুন, বারবারে শুনুন, দেখুন আমার প্রত্যেকটা ওয়ার্ড আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আলোচনায় ফিরে আসি, যেটা বলছিলাম। কি বলছিলাম? মৃগশিরা নক্ষত্র যখনই মিথুনে প্রবেশ করছে ও কমজোর হয়ে যাচ্ছে। আচ্ছা, মঙ্গল কি কি করে? মঙ্গল হচ্ছে একাধারে বিবাহকারক প্ল্যানেট, মঙ্গল হচ্ছে কর্মকারক প্ল্যানেট, মঙ্গল হচ্ছে ফায়ার কারক প্ল্যানেট। অগ্নি বলছি, অগ্নি। তাহলে যারা বয়স্ক লোক, যদি আপনার মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, আপনার হেলথ ভালো যাবে না। আচ্ছা, যদি মধ্যবয়স্ক কোনো আমি ধরি, 40 থেকে 50 স্ল্যাব, যদি একটা মধ্যবয়স্ক ধরি, কোনো ফর এক্সাম্পল যদি কোনো মহিলার আমি ধরছি, একটা মেয়ের ধরছি, মঙ্গল যদি খারাপ থাকে, তার আপনি দেখুন, আমি লিখেন, আমার কথা শুনে নিন, আপনি ফিল করবেন যে তার সেই মহিলার, যদি আমি আরেকটু এজ গ্রুপটা নামিয়ে আনি, 30 থেকে 50 করি, সিস্টের প্রবলেম থাকবে। যদি শেষের দিকে নিয়ে যাই, যদি আমি 40 থেকে 50-এ নিয়ে যাই, আর যদি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র হয়, সাথে একটা কথা বললাম, মঙ্গলটা কোথায় বসে আছে ওটা দেখতে হবে। শনির ঘরে মঙ্গল, ওখানে তুঙ্গ, এই দিকে মানে হরোস্কোপের ডান দিকে তুঙ্গ, আর বাঁ দিকে হচ্ছে উইক, জলের ওপরে উইক। কিন্তু শনি মঙ্গলে তাহলে কী হবে? তার ইউটাস বাদ চলে যাবে, ইউটাস ওরিয়েন্টেড প্রবলেম তৈরি হবে। 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনি মেলান আপনার ছকে একটা ওয়ার্ড, যদি মানে আমার কথা 40 ঊর্ধ্ব মহিলা, 40 ঊর্ধ্ব কোনো মহিলা হোয়াট এভার, তার মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি, আর মঙ্গল যদি মঙ্গল ড্যামেজ কোথায় হয়? জলের উপরে। এই যে আগের ফোনটা দেখলেন, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলটা বসে রয়েছে কি? চন্দ্র, জলের ওপরে। গেছে, বিয়ে হচ্ছে না। 36 বছর একটা ওভারঅল বলেছি,
কিন্তু এজের ওই 2-4 মাস বাকি, 2-4 মাস কেন, তো 2 বছর কেটে যাবে। 2-4 মাস কি, তো 2 বছর কাটবে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা শুনলেন। তাহলে তার প্রবলেম হবে কি, ইউটারাস ওরিয়েন্টেড প্রবলেম হবে। এবার আপনি বলতে পারেন যে মেডিসিনে কমবে না বাদ যাবে, হরোস্কোপ দেখে বলতে পারবো। কোথাও মেডিসিনে কমবে, কোথাও কেটে ইউটারাস আউট হয়ে যাবে। আবার কোথাও দুর্ভাগ্য হলে, এই রাশি হলে না, ইউটারাস আউট হয়ে যাওয়ার পরও পায়ে জল জমবে, ইউরিন স্ল্যাক করবে। আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলছি, লক্ষ লক্ষ মানুষ ঘেটেছি। ওয়ান শট বলে দিচ্ছি ছক দেখে, চেম্বারে যারা এসেছেন, যারা আসেননি তারা জানেন না, টিভিতে শুনে যতটা বোঝার চেষ্টা করেন। টিভিতে তো সব বোঝা যায় না, ফেস টু ফেস যখন আপনি না হচ্ছেন তো ততক্ষণ তো আপনি আমাকে বুঝতে পারছেন না। মানে যারা বোঝার টিভিতে বুঝছে, যারা পাচ্ছেন এরকম সংখ্যা, দেখুন যা বুঝতে না পারার সংখ্যাই সবসময় বেশি হয়। বুদ্ধিমান কম হবে না, বুঝবে না বেশি হবে, এটা রেশিও, একটা কমন রেশিও। তাই বলছি যে আপনি মিলিয়ে নিন। আপনি তো ঘরে বসে আছেন, আমাকে আসতে হবেও না কোনোদিন, শুনতে থাকুন, ডেভেলপ হবে। তার মানে কি, ওইখানে যদি আপনার অপারেশনে একটা টাইমিং হয়, জানেন তো, এখন কথায় কথায় দেখা যায় সিস্টের প্রবলেম মেয়েদের, একটা হচ্ছে পলিসিস্টিক সিস্ট গুঁড়ো গুঁড়ো, একটা হচ্ছে চকলেট বড়, আরেকটা দেখা যায় পেটে স্টোন, মঙ্গলের জন্য হয়। হ্যাঁ, আমি বলছি, আমি যে সিমটমগুলো বলছি আপনার নক্ষত্র রাশির সাথে মেলান। আমি যা বলছি মেলান, আসা না আসা দুর্গাবাদ। সুভাষ শাস্ত্রী কোনো এক্সপেকটেশন নেই কি একজনও আসবে, 0 এক্সপেকটেশনে বসে আছে, একদম ফুল কনফিডেন্স। আমি যা বলছি তাতে আপনার কি কাজে লাগতে পারে। দীর্ঘদিন আমার অনুষ্ঠান দেখা এবং 26 বছর একটা চ্যানেলের সাথে কাজ করার পরে, ইজ মাই অনলি ইন্টেনশন ইজ, আমার যতটুকুন ক্ষুদ্র ধারণাটা সেটা তুলে দেওয়া, আর আপনি যদি একটু উপকৃত হতে পারেন আমার কথা শুনে। দিস ইজ মাই ইন্টেনশন, ক্লিয়ার ইন্টেনশন। এর বাইরে চেম্বার বলুন, কিছু বসি, কিছু অল্প দেখি, 10-12 জন 15 জন, এ তো আছে টুকটাক, কিন্তু ওই লেভেলে নেই। আমি 300-350 তো করে লোক দেখতাম, 300 লোক দেখতাম পার ডে দমদমে। এভরিবডি ইজ নো। আজ থেকে 25 বছর আগে, 2000 সালে, 2001 সালে না, 3-4 সালেও, 3-4 সাল না, হ্যাঁ, আমি তো দমদম ছেড়ে দিচ্ছি 4-5 সালে ছেড়ে দিচ্ছি। হাওড়া 2003-4 সালে যে ব্যস্ততা ছিল আপনার। হ্যাঁ, তোমার সাথে এসে এই বাড়িরই একটা পার্টে এসে রাতে 6-7 সাল, তখন আমরা এখানে এসে রাত্রিবেলা 2:30-3টের সময় রেকর্ডিং করে গেছি আমি। হ্যাঁ, মানে 12:30 থেকে চালায় শুরু বরফ করে, পড়ছিল, ডুমডাম করে বরফ, টিনের চালায় বরফ। 10:30 12:30 থেকে রেকর্ডিং শুরু হতো। মোটামুটি একই দিনে 2 এপিসোড বা 3টে এপিসোড করতাম আমরা। সেটাই বলছি যে যদি আপনার, দেখুন এই রোগগুলোর, ডিজিজগুলোর কেন কথা বলছি, উপায় বলবো, ফোনে একটু অপশান দিস, মানে মাঝখানে সময় দিস বলার। পেটে গুঁড়ো গুঁড়ো স্টোন, বটগাছের শেকড়ের মতন। তার মানে কি, আপনি হয়তো স্টোনটা এখন তো ম্যাক্রো করে ক্লিয়ার করে মেডিকেলে, আবার কিন্তু রিফর্ম করছে। মানে নট দ্যাট কি ডাক্তারও বলবে না, সে পায়ের তলার গুফো আর পেটের ভেতরে স্টোন আর পলিসিস্টিক সিস্ট, ওভারিয়ান সিস্ট, এ কিন্তু একবার করার পরে যে আবার আসবে না, এই গ্যারান্টি ডাক্তারও দেবে না। নবডি ক্যান গিভ ইউ মানে গ্যারেন্টি, একদম, মানে খুব খুব দায়িত্ব নিয়ে বলছি, সাবজেক্ট জানি এবং বিচার করি বলে বলতে পারছি, নাহলে এইভাবে বলতে পারতাম না। তো অর্থাৎ কিনা, মঙ্গল যদি খারাপ হয় আপনার পেটে স্টোন হবে, গুঁড়ো গুঁড়ো, এবার গুঁড়ো হবে না, বড় হবে না, ঢিলি হবে না, চকলেট হবে, সে তো অ্যাসপারিজের ছক বলা যাবে। 2 হচ্ছে যে মহিলা হলে, কম বয়সী মেয়ে হলে তার ওভারিয়ান সিস্ট, রোগা পাতলা মোটা পরের কথা, ওভারিয়ান সিস্টের প্রবলেম থাকবে। সেটা গুঁড়ো না বড়, আলাদা চ্যাপ্টার। যদি মঙ্গল খারাপ হয়, 40 ঊর্ধ্ব মহিলা হয়, তার 40-এর আশপাশ থেকেই তার কিন্তু ইউটারাসের প্রবলেম শুরু হয়ে যাবে। লং টার্ম মেডিসিন তো নিতেই হবে। মেডিসিনে রিলিফ হবে না, কেটে রিলিফ হবে না, কাটার পরেও পায়ে গিয়ে ইউরিন গিয়ে জমবে, সেটা তার ছক দেখে বলতে হবে। আর যদি বয়স্ক মানুষ হয়, ছেলে মেয়ে, নো জেন্ডার, এভরিবডি, এজ কত, 65-র ওপরে, রক্তচাপ ওঠানামা করবে, যেটা কিডনির পক্ষে অত্যন্ত খারাপ। 2 ছেলে হলে তার প্রস্টেটের প্রবলেম হবে মঙ্গল যদি খারাপ হয়। কেন, মঙ্গল কি করে, মঙ্গল আমাদের পেটে হজম করায়। আমরা যে খাবার খাই, ওই পেটের মধ্যে একটা ওভেন আছে নিচের দিকে, ও আবার একটা রান্না শুরু করে, খাওয়ার পরে আবার রান্না শুরু করে, আবার রিফাইন করে পাঠায়। ওটা খাওয়ালে হবে না। দেখবেন এক শ্রেণীর লোক আছে, শুধু ওষুধের মধ্যে তার এই হজমের ওষুধ আর গ্যাস অম্বলের ওষুধ একদম ব্যাগে করে নিয়ে পার্মানেন্টলি ঘুরে বেড়ায়। কম বয়সী ছেলে মেয়ে, মানে সে 20ও হতে পারে, সে 25 হতে পারে, 30 হতে পারে, তার গ্যাস
অ্যাসিডিটি অম্বল থেকে মানে ওই এনজাইম যেটা গাট প্রবলেম হোয়াট এভার রেহাই পাচ্ছে না, যত ইচ্ছা মেডিসিন খান। প্রথম কথা বলি, শনি খারাপ হলে মিনিমাম 4 বছরের পেটের জন্য তাকে ট্রিটমেন্ট করতে হবে। আর পেটের প্রবলেম হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, মানে ব্রেন অপারেশন যেমন পেটও সেরকম। ও কত নালি কত পেঁচানো কোথা থেকে কি আছে ও ভাই আমার ধারণা নেই। মানে আমি এটুকুন বুঝেছি, দেখুন প্রত্যেকটা চোখও ক্রিটিক্যাল, প্রত্যেকটা অঙ্গই আমাদের খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানে গডের মানে কারখানা থেকে বেরিয়ে আসছে। কিন্তু পেটের ট্রিটমেন্ট লং টাইম ট্রিটমেন্ট, লাইফস্টাইল ট্রিটমেন্টের মধ্যে ঢুকে যায় ওটা। এটা কোনো ঘা নয়, ভেঙে গেছে স্টিলের রড ঢুকিয়ে বল্টু দিয়ে আপনাকে, এখন তো সব স্টিলের রড ঢুকিয়ে স্ক্রু মেরে দিচ্ছে ভেতরে, হাড় না থাকলেও স্টিলের রড ঢুকিয়ে দিচ্ছে, পা নেই পা সেট করে দিচ্ছে, তারপর তো লোকে ঠোঁট বড় করে নিচ্ছে, চোখ বড় করে নিচ্ছে, গাল সরু করে নিচ্ছে, থুতনি শুরু করে নিচ্ছে, ও তো করেই নিচ্ছে এখন, মানে খোদার ওপরে খোদগাড়ি শুরু হয়েছে। কিন্তু পেটের মধ্যে কিছু করা যাবে না, ব্রেনের মধ্যেও কিছু করা যাবে না। আউটার আপনি কিছু করতেই পারেন, করছে ছেলেরাও করছে, মেয়েরাও করছে, কিছুই করছে, কিন্তু ইনারে ব্রেনের মধ্যে তো কিছু ফিট করা যাবে না, তাই না? তো লাইক দ্যাট, তো মঙ্গল যদি খারাপ হয় তাহলে আপনার এই গাটের প্রবলেম হবে, গ্যাস অ্যাসিডের প্রবলেম হবে, বয়স্ক মহিলা হলে ইউটাসের প্রবলেম হবে, পুরুষ হলে অসুস্থতায় ভুগবে এবং তার প্রস্টেটের প্রবলেম হবে। কেন? তার ব্লাড প্রেশার যেহেতু বাড়বে কমবে, এফেক্ট ফ্রম কিডনি। শুড বি অ্যালার্ট। কি করবেন? ইয়েস, প্রথম কথা হচ্ছে রেড মিট খাওয়া কমিয়ে দিতে হবে মঙ্গলের জন্যে। মঙ্গল তো অগ্নিকার, উত্তেজনা খাওয়ারটা কমাতে হবে। সরল থেকে সরল ডায়েট যদি আসতে পারেন, আপনার শরীরে আমাদের 3টে গুণ আছে, মানে রস আছে শরীরে। রস কথাটা শুনতে খারাপ লাগে বলে, সত্য, রজ আর তম। এই তমটা হচ্ছে মঙ্গল আর শুক্রকে কন্ট্রোল করে। এই তামসিক যেটা রস, সেটাই হচ্ছে মাংস, মদ, নেশার জিনিস, সল্ট, এক্সট্রা সল্ট খাওয়া, এবং আরও যেসব জীবের মধ্যে সাতকলা টক মানে খুব টক জিনিস খাওয়ার উপর প্রবণতা, এইগুলো ব্লাডে গিয়ে ডাইরেক্ট হিট করে, মঙ্গল ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে আরও সর্বনাশ হতে পারে। এবং কি করবেন ঘরে বসে? এগুলো খাওয়া কমাবেন। মনে রাখবেন যে প্রতিদিন খাবার আগে যদি আপনি স্নানটা করে নেন, ঘরে বসে একটা ফোনে আছে, হোল্ড করবেন প্লিজ। খাবার আগে যদি স্নান করে নেন, খাবার পরে স্নান করলে আরও সর্বনাশ হবে তার, বিরাট বড় সর্বনাশ হবে তার। কেন? ও খাবার, যখনই খাবার খাবেন, যদি দিনের শেষে মানে দুপুরে ধরুন স্নান করার অভ্যেস আছে, ঘরোয়া কাজ করে স্নান করে, রান্নাবান্না করে, হতেই পারে প্রথমে স্নান করে তো আর না, ঘরে কাজ করবে কে? তাহলে খাবার মিনিমাম 2 ঘন্টা পরে স্নান করতে হবে, মিনিমাম 2 আওয়ার্স। কেন? বডিতে খাবার 3 ঘন্টা লাগে হজম হতে। জল পড়লে অগ্নি জলে যে সংযোগটা হবে, আপনার পেটের রোগ জীবনে কমবে না। আমি আরও বলবো। কে আছেন ফোনে? দেখো তো। হ্যালো, না সম্ভবত কেউ নেই আর আমাদের হাতে, সময়টাও একদম নেই না, ভালো কেটে গিয়েছে, সংযোগ কেটে দিয়েছে, কেটে গেছে। আচ্ছা, কেটে গেছে। যেটা বলছিলাম যে খাবার মিনিমাম 2 ঘন্টা পরে স্নান করতে হবে। সব থেকে ভালো হয় স্নান সকালে করুন, মাথায় জল। ঘরে কাজ করেন মহিলা, আমার প্রোগ্রাম পরে গা ধুয়ে নেবেন, খাওয়ার পরে 2 ঘন্টা পরে, মিনিমাম 2 আওয়ার্স পরে গা ধুয়ে নেবেন। যদি আপনার বয়স 50 ঊর্ধ্ব হয়, কোনো দিনই ঠান্ডা জলে আপনি স্নান করবেন না। কেন? মঙ্গল ঠান্ডার এগেনস্ট, মঙ্গল অগ্নিকারক গ্রহ। তো একটু উষ্ণতা বা জলের ঠান্ডাটা, অনেকে খুব চিল জলে চান করে, খুব মজা পায়, গরম জলে চান, মানে গরমকালে ঠান্ডা জলে স্নান চলবে না। এগুলো এরকম নিশ্চয়ই অনেক টিপস এন্ড বার্স রয়েছে, যেটা হয়তো আমরা আগামী দিনে আরেকটু ভালো করে আলোচনা করতে পারবো। সময়টা রয়েছে, একটা গ্রহ নিয়ে বলতে গেলে 3খানা এপিসোড। আমাদের আজকের হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।